রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজি কিপ্রিয়া। সময় রাত 11টা। শুরু হয়ে গেল হন্টেড প্লেস ভিত্তিক বাংলাদেশের একমাত্র রেডিও রিয়েলিটি শো। শুধু হন্টেড প্লেস ভিত্তিক আমরা বলবো না, ফেসবুক লাইভ হন্টেড প্লেস থেকে ডরের যে মাত্রা আমরা যোগ করেছি, আমাদের সেন্সের জায়গা থেকে আমরা বলতে পারি পৃথিবীর কোথাও ট্যারোট কার্ড নিয়ে রেডিওতে ভৌতিক কোনো অনুষ্ঠান হয় না। এবিসি রেডিওই প্রথম। আমি, আমার টিম, রেজা ভাই, সুমন, লোবান, আরজি কিপ্রিয়া বাংলাদেশের রেডিও কালচারে নতুন কিছু আমরা দেবার চেষ্টা করেছি। শুরু হয়ে গেল ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন এবং লোবানের জার্নিতে উঠে আসবে দুই বন্ধুর জীবনে ঘটে যাওয়া ভৌতিক গল্প 11টা থেকে 12টা পর্যন্ত। আর 12টার সময় শুরু হবে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ড। এবং শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল শুক্রবার ডরের ট্যারোট কার্ড পেজ থেকে লাইভ থাকবো আমরা হন্টেড প্লেস থেকে ঠিক রাত 11:50। ডর মানে ভয়। কি মামা, অজগর সাপের পেটে ঢুকছো কখনো? না, অজগরের পেটে ঢোকার ইচ্ছাও নাই আমার। আচ্ছা, আজকে ঢুকতে হবে। আজকে অজগরের পেটে না ঢুকলে এত দূর পর্যন্ত যাওয়া যাবে না, বুঝছো? আর এত সকাল সকালে আজকে লম্বা জার্নি ফেলছো। এত সকাল কই, 11টা অলমোস্ট বাজে লোবান। কিন্তু ট্রেন কি দেরি করবে নাকি? ট্রেন দেরি করবে না, আমার মনে হয় বাংলাদেশ রেলওয়ের খুব উন্নতি ঘটেছে, টাইম টেবিলও খুব ভালোভাবে চালু করা হয়। যাই হোক, তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মেই আছে, টেনশন করার কিছু নাই। ও আচ্ছা, এটাইতে উঠবো আমরা? এটার পরের যে প্ল্যাটফর্মটা আছে ওখানে কিন্তু ট্রেনটা যে দাঁড়ানো আছে ওটাই হচ্ছে আমাদের ট্রেন, বুঝতে পারছো? তো এই ট্রেন স্টেশনে একটু ঘোরাঘুরি করি, তাই না? অনেকদিন পরে, যদিও ডরের শুরুর দিকে আমি কয়েকবার গিয়েছিলাম ওখানে টিম নিয়ে। আমি অবশ্য অনেকদিন পরে ট্রেনে উঠছি। তো চলো আমরা ট্রেনের দিকে উঠে যাই। উঠে বসে আমাদের সিট টিট খুঁজে পেতে সময় লাগবে না। চলো ট্রেনেই উঠি। ওকে, চলো তাহলে ট্রেনেই উঠে পড়ি অজগরের পেটে। চলো। ঢাকার কমলাপুর থেকে ট্রেনে করে আমরা রওনা দিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ে আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গলে। সুমন, ট্রেন জার্নি তো ভালোই ছিল। এখন কি আবার কত দূরে আমাদের গন্তব্য? গন্তব্য বেশি দূরে না, এখান থেকে আমরা সিএনজি নিব। কোমর টোমর ব্যথা হয়ে গেছে। ট্রেন একটু হাঁটাহাঁটি করতে পারে আরাম, বাসের চেয়ে কিন্তু ট্রেনে আরাম, যথেষ্ট আরাম, যথেষ্ট আরাম। লোবান, এখন যেটা করতে হবে আমাদের সিএনজি নিতে হবে। স্টেশন থেকে বের হয়ে আমরা সিএনজি আশা করি যে পেয়ে যাবো। আমরা প্রায় সন্ধ্যার দিকে পৌঁছে গেছি, আছে। আমরা এখন একটা জায়গায় যাব যেখানে আমরা রেস্ট নিব, রেস্ট হাউসে যাব, একটা রেস্ট নিব। দেন হচ্ছে আমরা ওখানে আমরা ডিনার টিনার সেরে নিব, তাই তো? ওখান থেকে সমস্ত কিছু শেষ করে আমরা রাতের বেলা আমাদের যে আজকের কাঙ্ক্ষিত গন্তব্য রাবার বাগানে রওনা দিব। ঠিক আছে সুমন, তাহলে আমরা এখান থেকে রওনা দিই। চলো বেরোই। যাই। রাতের নীরবতা কি টের পাচ্ছেন সবাই? অদ্ভুত রকমের নীরবতা না? দিনের বেলা আমার মনে হয় এখানেই নীরবতা ফিল করা যাবে, এত নীরবতা। যাই হোক, সবাইকে একটু বলে দিই, আমরা শ্রীমঙ্গলের একটা গেস্ট হাউস এবং রাবার বাগান সংলগ্ন একটা জায়গায় আছি, যেই রাবার বাগানকে নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। এবং আমি জানি না যারা রেডিওতে শুনছেন তারা ফিল করতে পারছেন কিনা রাতের এই নিস্তব্ধতা, চতুর্দিকে ঝিঝি পোকার ডাক, কান ছালাপালা করে দেওয়ার মতো অবস্থা, এরকম একটা অবস্থা বিরাজ করছে। এবং ঠিক এই আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে গেস্ট হাউসটা খুব বেশি দূরে না, যেখানে আমরা আসলে আজকে বিশ্রাম করেছিলাম যতটুকু সময় পেয়েছি।
কিন্তু শ্রীমঙ্গলের কোন জায়গায় আছে এটা আমি বলছি না, কারণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন এখানে গেস্ট হাউস রয়েছে কিছু। এখন যদি আমরা শুধু এলাকাটার নাম বলি তাহলে হয়তো মানুষজনের পক্ষে বোঝাটা সুবিধাজনক হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এটা অ্যাভয়েড করে যাচ্ছি, এবং গেস্ট হাউস কর্তৃপক্ষেরও একটা আমাদের কাছে রিকোয়েস্ট ছিল। যাই হোক, এই জায়গা থেকে মূল জার্নিতে ঢোকার আগে আমি সবাইকে শুধু এতটুকু বলতে চাই, চোখ বন্ধ করে একবার কল্পনা করুন যে আপনি পাহাড়ের মধ্যে একটা রাবার বাগান, গভীর রাত, শুনশান নীরবতা, আশেপাশে কোনো ধরনের কোনো লোকালয় নেই। আপনি জোরে চিৎকার করলে হয়তো আপনার চিৎকার কেউ শুনতে পাবে না এখান থেকে। শুধু এই চিত্রটা মাথায় নিয়ে চোখ বন্ধ করে শুনতে থাকুন আজকে ডর। আশা করি আপনিও ফিল করতে পারবেন যে আপনি ঠিক আমাদেরই সাথে এই রাবার বাগানেই বসে আছেন। এবং সবাইকে এটাও বলি, এরকম হন্টেড জায়গার ফিল যদি আপনি পেতে চান, এক্সপেরিয়েন্স যদি নিতে চান, তাহলে ডরের এই জার্নির প্ল্যাটফর্ম যেটা রয়েছে এটা আপনার জন্য। চলে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে ডরের ফোন নাম্বার বলা হয়ে থাকে সেই ফোন নাম্বারে ফোন করলেই হবে, অথবা আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman.dor, এখানে এসেও কিন্তু আপনি যোগ দিতে পারেন যদি আগ্রহী হয়ে থাকেন। যাই হোক, আমরা মূল জার্নি শুরু করি এবার। তো চলুন আমরা আর কথা না বাড়াই, আমরা এবার আমাদের অতিথির কাছে যাই। পরিচয়টা একটু জানবো। আপনার নাম হাসান? আমার নাম হাসান আহমেদ। হাসান আহমেদ, জি। ওকে হাসান ভাই, আপনি তো ঢাকাতেই থাকেন? জি, ঢাকা মিরপুর 2-এ থাকি। মিরপুর 2-এ থাকেন এবং লেখাপড়াও করছেন, জবও করছেন? জবও করছি। ওকে হাসান ভাই, আমি শুনেছি আপনার কাছে কয়েকটা ঘটনা আছে, এর মধ্য থেকে কোন ঘটনাটা দিয়ে আপনি আপনার জার্নিটা স্টার্ট করতে চান? আমি প্রথমে রিসেন্টলি করে যে আমার বাবার সাথে যে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, আমি সেটা দিয়ে স্টার্ট করতে চাই। ওকে, আমরা শুনি, শুরু থেকে শুনি কি হয়েছিল আসলে। আমার বাবা সারাদিন কাজ করে উনি বাসায় ফিরছে। এটা কোথায় ঘটেছে? এটা ঘটেছে হচ্ছে আমাদের পাবনা জেলা বেড়া থানা, মানে পাঁচুরিয়া গ্রাম। আচ্ছা আচ্ছা। আমার বাবা মানে বাসায় এসে খাওয়া দাওয়া করে উনি পাশের গ্রামে একটা লোকের কাছ থেকে 15,000 টাকা পায়। সে টাকা আনার জন্য উনি বাড়ি থেকে রওনা হলো। আমাদের গ্রাম থেকে সেই গ্রামটা মানে সামান্য 2 কিলোমিটার আসতে হবে, 30 মিনিট বা 40 মিনিট হাঁটলেই সেটা পাওয়া যায়। তাদের সাথে কথাবার্তা বল রাত 9টার মতো বেজে গেছে। টাকাটা নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তো বলে রাখি, আমাদের বাড়িতে যাওয়ার জন্য 3 মাথার একটা মোড় আছে, ওইখানে একটা রাস্তা বাজারের দিকে চলে গেছে আর একটা রাস্তা মানে মাঠের মধ্যে চলে আসছে, যেটাকে গ্রাম অঞ্চল মানে ক্যানেল বলে। তো বাবা ভাবলো যে সবাই তো 9টা বাজে, তো এখন বাজার দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে, তো উনি ভাবলো যে ক্যানেলের মধ্যে দিয়ে যাই। তো মাঝপথে আসা করতে উনি যেটা লক্ষ্য করলো যে এক গোংরানোর একটা সাউন্ড শুনতে পেলো। তো উনি ওখানে স্টপ হয়ে গেলে তাকে কেউ ডাকছে, যে এদিকে এদিকে বলে তাকে কেউ ডাকছে। তখন তিনি জিনিসটা দেখার জন্য পকেট থেকে মোবাইল বের করলো, বের করে সামান্য আলোতে উনি দেখার চেষ্টা করলেন। উনি যেটা দেখলেন মানে মাটি থেকে সামান্য একটু উপরে অনেক কালো একটা বস্তু মানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে এবং হাত ইশারা করতেছে এদিকে এদিকে, এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন এবং অনেক কালো কুচকুচে মানে চেহারা, এবং তিনি যেটা বললেন যে অনেক মোটা ছিল এবং মানে কণ্ঠটা মানে ছেলেও না মেয়েও না এরকম কণ্ঠ দিয়ে মানে তাকে ডাকছে, অনেক মোটা কণ্ঠ। তখন তিনি অনেক ভয় পেলেন এবং একটা অনুভব করলেন যে একটা ঠান্ডা বাতাস তার শরীরে লাগছে এবং তার বাম হাত এবং বাম পাটা মানে অবশ প্যারালাইজড হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তখন তিনি মানে অনেক ভয়ে কাঁপতে লাগলেন এবং মানে দৌড় দিলেন। এবং তিনি যেটা বললেন যে আমি যখন দৌড় দিলাম তখন পিছন থেকে আমাকে ডাকছে যে এদিকে এদিকে, এটা বলে ডাকছে। তখন তিনি পাশে একটা হিন্দু বাড়ি ছিল, ওখানে উঠলেন, সবাই আসলো। তো তখন উনি বললেন যে আসলে আমার সাথে এটা ঘটেছে। তখন সবাই তাকে নিয়ে বললো কোথায় ঘটেছে, চলেন যাই। তখন এসে দেখে যে আসলে ওখানে কিছু নেই। তখন বাবা বাসায় চলে আসে। তখন আমি ঢাকাতে ছিলাম, গ্রামে যাই, তখন মানে বাবা আমার সাথে শেয়ার করে। যে জায়গাটার কথা বললেন, ওই জায়গাটার কি এরকম কোনো রিউমার আছে বা ওই জায়গাতে আরো অনেকে ভয় পেয়েছে? হ্যাঁ, এই ঘটনাটা যখন আমি আমার বন্ধুকে বলি, ওর নাম সবুজ, তখন ও বলে ওর বাবা এবং মা দুজনই রাত 11টার দিকে নাকি ওইখান থেকে আসতেছিল। তখন তারা সেম জিনিসটা দেখেছে, অনেক কালো একটা বস্তু এবং সেম ভাবে ওরকম গোংরানো শব্দ করতেছে এবং অনেকক্ষণ জায়গা জুড়ে একটা বস্তু মানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই ছিল আমার প্রথম ঘটনা। এই প্রশ্নটা এই জন্য করলাম যে কিছু কিছু এলাকায় থাকে, এরকম কিছু জায়গা থাকে যে খুবই মানুষের একটা ভয় কাজ করে। এবং আমি যেই গ্রাম থেকে বিলং করে আসি, তো ওই এলাকাতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওখানে তাল গাছ আছে, অনেক বড় বড়। তো একটা তাল গাছ এখনো আছে। ওই মহল্লার মধ্যে কথা একটা প্রচলিত আছে যে এই তাল গাছটা খুবই ভয়ঙ্কর এবং এটা আসলেই এখানে কিছু না কিছু আছে। এবং একটা মহিলাও আছে যে যিনি খুব মারাত্মকভাবে এফেক্টেড হয়েছেন এবং অনেকটা পাগলের মতো হয়ে গেছে নাকি। সবাই মুখে মুখে যাই বলুক, কিন্তু তাল গাছটার কাছে গেলে সবাই একটু মানে চুপসে যায়। একা দিনের বেলা দুপুরের দিকে, বিশেষ করে 12টা থেকে 1টার টাইমটা ওই তাল গাছের নিচ দিয়ে কেউ কখনো একা যায় না। এবং রাতের বেলা তো সন্ধ্যার পরে প্রশ্নই ওঠে না ওটার নিচ দিয়ে যাওয়া। তো আসলে এরকম প্রত্যেকটা এলাকাতেই মনে এরকম কিছু জায়গা থাকে যে প্রত্যেক মানুষের ওই ভয় কাজ করে ওই জায়গাগুলো নিয়ে।
এরপরের কি ঘটনা আছে আপনার? এরপরে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার মুখ থেকে শোনা। ওনার ফুফাতো ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে। তো আমাদের বাপ দাদা আগে মানে চর এলাকায় থাকতো। চর এলাকায় সাধারণত তখন লোকজন খুব কম থাকতো। আর আমার বাবার ফুফাতো ভাই উনি বাদামের চাষ করতেন। আমার বাবার ফুফাতো ভাই উনি ঠিক দুপুরের সময় সেই মানে বাদাম গাছে মানে আগাছা পরিষ্কার করার জন্য উনি মাঠের উদ্দেশ্যে রওনা হয়। তখন উনি দূর থেকে দেখতে পায় যে তার জমিতে 2টা লোক কাজ করতেছে। উনি ভাবলো যে আমি তো কাজের কোনো লোক নেইনি, তাহলে এরা কাজ করে কে? তখন জমিতে সবাই মাত্র পা রাখছে, তখন ওই লোক 2টা বলতেছে যে দেখ জমির পশ্চিম পাশে কিছু জিনিস রাখা আছে, ওগুলো নিয়ে আয়। সে ভাবছে আমি দেখি জিনিসগুলো নিয়ে যায়, দেখি যে আসলে ওনারা কে। জিনিসগুলো নিয়ে উনি পেছন ফিরে জিনিসগুলো দেওয়ার জন্য গিয়েছে, আর উনি দেখে যে ওনারা নেই, উধাও, 2জন উধাও হয়ে গেছে। বাদামের ক্ষেত আমি যতটুকু জানি যে খুব মানে লতানো থাকে, মানে নিচে মানে খুব বড় গাছ হয় না। এবং চর এলাকায় যেহেতু, তার মানে মানুষ তো উদাও হয়ে যাওয়া সম্ভব না মুহূর্তের মধ্যে। চতুর্দিকে মানে খোলা জায়গা, হ্যাঁ খোলা জায়গা, শুধু বালি আর বালি। মানুষকে কোনো মানুষকে উদাও হইতে হলে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে হবে যদি দৃষ্টিসীমার বাইরে। আসলে জিনিস 2টা কি ছিল সেটা আসলে জানার বাইরে। তখন উনি প্রচন্ড ভয় পায়। আশেপাশের ক্ষেতে কোনো মানুষ না, আশেপাশের ক্ষেতে কোনো মানুষ না। দুপুরের সময় ছিল, আসলে সবাই বাড়িতে চলে গেছে। এটাই আমি একটু বলতে চাচ্ছি, অনেকের মাঝে প্রশ্ন দেখা দিতে পারে, চর এলাকায় যখন এই ধরনের চাষগুলো হয় ওই সময়তে ওই এলাকাতে মানুষজনের উপস্থিতি এমনিতেই কম। চর এলাকাতে এমনিতে মানুষ লোকালয় থেকে অনেক দূরে থাকে সেগুলো। জি ওকে, তারপর ভয় পেয়ে উনি দৌড় দিয়ে বাসায় আসলো। অনেক কাঁপতেছে উনি ভয়তে। তো ওনার ওয়াইফ দৌড়ে আসলো যে কি হয়েছে, ভয় কাঁপতেছে। তখন বললো আমাকে 1 গ্লাস পানি দাও। তখন ওনার ওয়াইফ জাস্ট পানি নিয়ে আসলো, পানিটাকে দিল, কিন্তু ভয়ে সে পানি খেতে পারতেছে না, অনেক কাঁপতেছে। তখন উনি ঘটনাটা বলে যে আমার সাথে এটা ঘটছে। তখন আশেপাশে মানুষজন ছিল, আমার বাবা ছিল সেখানে, যে সবাই শুনলো ঘটনাটা, সবার সাথে কথা বলতেছে এবং আশেপাশে তাকাচ্ছে। তিনি আসলে কিছু দেখার চেষ্টা করতেছে, আসলে ওই জিনিসগুলো তাকে আবার ফলো করতে করতে মানে বাসায় চলে আসলো কিনা। তুই ভয় ঢুকে গেছে যে ভয়টা তার মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, আবার চলে আসছে, বাসায় আবার চলে আসছে। তখন এটা দেখার পর সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে আসলে কিছু হবে না। তখন সে পানি খেতে পারলো না, পানি রেখে তিনি বাসার চারপাশ দিয়ে একটা বৃত্ত ছাড়কেলের মধ্যে রাউন্ড দিল। রাউন্ড দিয়ে পাশ থেকে যে শেষ মাথা বন্ধ গেছে, রাউন্ডটা শেষ, বাস তখন তিনি ওখানে পড়ে আসলে মারা যায়। ভাইয়া মারা গেছে? হ্যাঁ মারা যায়। সেটা আমার বাবা আসলে সচক্ষে দেখেছে। এটা অনেক কষ্টের একটা ইয়া। আমি এটাকে খুব স্বাভাবিকভাবেই নিতে পারতাম, হয় না যে মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করেও মারা যায়। আবার ওনার ওই মাঠের ঘটনার সাথে লিঙ্ক করতে বাধ্য করছে, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উনি হঠাৎ করে আশপাশ তাকাচ্ছিল, যে হয়তো উনি কোনো ভয়ে খুঁজে বেড়াচ্ছে কোনো জিনিস, ওনাকে আবার ফলো করতেছে কিনা। জি, এটা দেখার চেষ্টা। এই ভয়টাই ওনাকে পুরোপুরি মানে কাবু করে ফেলেছে। চিন্তা করা যায় মানে দিনে দুপুরে মানে এরকম ঘটনা ঘটে গেছে। ভয় হচ্ছে এমন জিনিস, যদি আপনার মনের মধ্যে ঢুকে যায় যে কোনো কিছু করতে পারে আপনাকে। একমাত্র ভয়ই আমার মনে হয় ওনাকে কাবু করে ফেলেছে। ওকে হাসান ভাই, আর কোন ধরনের কোনো ঘটনা কি আছে আপনার? জি, আমার কাছে আর একটা ঘটনা আছে, সেটা আমাদের পাশের এলাকার ঘটনা। তো আমাদের পাশের এলাকায় একটা পুরাতন কবরস্থান আছে, গ্রামের নামটা আমি বলে দিচ্ছি, নলভাঙা গ্রামের নাম। তো একদিন শুক্রবারে নামাজের পরে হুজুর বললো যে কবরস্থানটা তো অনেকদিন পরিষ্কার করা হয় না, কবরস্থানটা পরিষ্কার করা দরকার। এই ধরনের কাজ আছে সবাইকে দিয়ে করানো হয় না, যারা বাস্তব নামাজ পড়ে একটু বুজুর্গ টাইপের লোক তাদেরকে দিয়ে করানো হয়। 5 জন লোককে ঠিক করা হলো যে তোমরা কবরস্থান পরিষ্কার করবে। তো ওনারা সকাল থেকে পরিষ্কার করার কাজে লেগে গেল। দুপুর প্রায় শেষ। আগে থেকে বলে রাখি, কবরস্থানের নিচে একটা জমি আছে, ওখানে আগে কবর দেওয়া হতো, কিন্তু এখন আর কবর দেওয়া হয় না। কবর মানে 2-1টা কবর আছে, কিন্তু ওগুলো মানে শুধু শেপটা বোঝা যাচ্ছে, যেখানে কবর ছিল একদম মাটির সাথে লেভেল হয়ে গেছে। অনেক পুরনো কবর। একজন বললো যে আসলে এটা তো অনেক উঁচু নিচু জায়গা, তো এটা যদি ট্রাক্টরে চাষ করা হয় তাহলে জমিটা একদম লেভেল হয়ে যাবে, তখন কবরস্থানটা ভালোভাবে মাটি ফেলে এটা ভালোভাবে প্রস্তুত করা যাবে। ট্রাক্টর নিয়ে আসা হলো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো একটা লোক ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করার জন্য প্রস্তুত হচ্ছে। তো চাষ শুরু করলো, 5 মিনিটও হয় নাই, মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে ট্রাক্টরটা। বুঝতে পারে না, আবার শুরু করেছে, আবার চালাইছে, জমি চাষ করতেছে। জমি ট্রাক্টরে যে লোহার ফাল থাকে ভাইয়া, ওই ফালগুলো মানে কয়েকটা ভেঙে গেছে। মানে ওটা তো নর্মাল জমি, সাধারণ মাটি। সাধারণ মাটি, ওখানে মানে এমন কোনো পাথর নেই বা যে সেটা লেগে মানে ভেঙে যাবে, সাধারণ জমি আর কি। মানে লোহার কিন্তু অনেক শক্ত, তো ভেঙে গেছে। এই ফালিগুলো খুবই শক্ত, জি। এবং কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। তো সবাই সন্ধ্যা লেগে গেছে, সবাই বাড়িতে চলে গেছে। যারা আসলে ওইটা সিদ্ধান্ত দিয়েছে যে এটা জমিতে চাষ করো, 5 জন ছিল, ওনারা আসলে 5 জনই অসুস্থ হয়ে পড়ছে রাতে। 5 জনই? জি, 5 জন অসুস্থ হয়ে পড়ছে। এবং এতটাই বৃষ্টি নামতেছে যে আসলে তাদেরকে যে হাসপাতালে নিবে সেও এটা নেই। গ্রামে যে ডাক্তার ছিল যারা, ওনাদেরকে নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তো সারা রাতে তারা অনেক অসুস্থ ছিল। তো সকালবেলা যে ঘটনাটা ঘটলো, যাদের কবরস্থান আশেপাশে যাদের বাড়ি ছিল, তো তারা সকালবেলা বের হয়ে দেখলো যে আসলে ওই জমিটা পুরো লাল রং হয়ে গেছে।
লাল বলতে মানে রক্তের মতো লাল হয়ে গেছে আর কি। তো তারা সেটা মানে কাছে যা দেখলো যে আসলে জমিটা লাল কেন, তারা কাছে যা দেখলো একদম পুরা জমিটা রক্তে লাল। ইভেন নিচে একটা ভাই খাল ছিল, মানে ওই বৃষ্টি নামছে বা জমিতে পানি জমে গেছে, জমির পানিগুলো খালে গেছে। হ্যাঁ জমির পানিগুলো যে খালে গেছে, ওই খালের পানি মানে সমস্ত পানি লাল হয়ে গেছে রক্তে। তো সেটা তারা দেখে ভয় পায় এবং ভয় পেয়ে হুজুরকে ডেকে নিয়ে আসে। আরো সবাই আসে, এসে দেখে যে হ্যাঁ ঘটনা সত্যি, জমি লাল হয়ে গেছে। ইভেন আশেপাশে আর রক্তের মতো লাল নাকি একদম এলাকার মাটি লাল? না না না, ওরকম লাল না, ওরকম মাটি লাল হলে তো বোঝা যায়, মাটি লাল হলে কিন্তু পানিটা কিন্তু লাল হবে না ভাইয়া। জি, আর নিচে যে একটা খাল ছিল, ওই জমির পানি যে লাল হয়ে গেছে, মাটি লাল হলে তো জমিটা পানি লাল হয়ে যাবে না। তখন হুজুর আসলো, ইভেন এই ঘটনাটা জানাজানি হয়ে গেল, 10 গ্রাম থেকে লোকজন আসলো, এসে বিষয়টা দেখলো যে আসলে জমি মানে পানি লাল হয়ে গেছে। তখন হুজুর বললো যে আসলে এখানে কবর ছিল, তো এই কবরের উপর দিয়ে ডাক্তার চার্জ দেওয়া উচিত হয়নি। তো পরে হুজুর সবাইকে নিয়ে আর কি সবাই মসজিদে গিয়ে দোয়া করে দেয় ওদের জন্য। তো পরবর্তীতে ওটা আসলে ঠিক হয়ে যায়। এটাই ছিল ভাই আমার লাস্ট ঘটনা। মানে এরপরে পুরো আবার স্বাভাবিক, যে পুরো জমিটা দোয়া করার পরে জমিটা একদম স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, ওইটাকে ওই রাতেই নাকি পরের দিন স্বাভাবিক হয়? পরের দিন স্বাভাবিক হয়, রাতে হয় না, পরের দিন হয়ে যায়। যেই এটা যে চাষ করেছে ওইখানে তো কোনো নতুন কবর ছিল না? না না, নতুন কবর ছিল, মানে পুরাতন কবর, অনেক দিনের পুরাতন কবর আর কি। ওকে, আমি জানি না যে আমার লিসনার যারা আছে তারা কোনো কিছু লজিক খুঁজে পাচ্ছে কিনা। আমি খুব চেষ্টা করছিলাম যে লজিক খোঁজার জন্য, এটা কেন লাল হতে পারে আমি আসলে বুঝতে পারছি না। হতে পারতো এলাকার মাটি খুব বেশি মাত্রায় লাল, আসলে লাল মাটির কালার এরকম পানিটা লাল হবে না, হতে পারে ওখানে কোনো বুজুর্গ ব্যক্তি কবর ছিল, এটাও হতে পারে, মানে কিছু একটা বিষয় ছিল যেই বিষয়টা আসলে ওনারা পছন্দ করে নাই বা কোনো কিছুকে আঘাত করা হয়েছে, যেটার কারণে হয়তো বা হতে পারে। আর যারা অসুস্থ হয়ে গিয়েছিল বলছিলেন, তাদের কি অবস্থা? 1 মাসের মধ্যে তারা অসুস্থ ছিল, এখন তারা সুস্থ, তাদের সাথে আমার কথা হয়েছে। এমন হতে পারে যে আমি একবার চিন্তা করেছিলাম যে কোনো গাছের যেই গাছগুলো কাটা হয়েছে, সরানো হয়েছে, ওই গাছের কোনো এরকম কষ্ট হতে পারে কিনা, কিন্তু পুরো জমি লাল যে খাল ছিল সেখানে পানিটা গড়ে গেছে, সেখানে পুরো পানিটা লাল, অনেক পানি ছিল সে খালে পুরো, মানে পানিটা। কতদিন আগের ঘটনা? এই ঘটনাটা প্রায় 6 মাসের মতো হয়েছে। 6 মাস, তার মানে খুব বেশি দিন আগে না। তো বর্তমানে মানুষজন ডিফারেন্ট কিছু পেলে ছবি পোস্ট করে দেয়। জি ভাই, আসলে ওটা এত প্রত্যন্ত অঞ্চল, ওইখানে আসলে ওইরকম কোন ছেলে পেলে আছে অবশ্য, তারা হয়তো সবাই বাইরে লেখাপড়া করে। আর ওইটা মানে যেহেতু জিনিসটা বেশিক্ষণ ছিল না, শুধু ওই রাতের মধ্যে আবার জিনিসটা ঠিক হয়ে যায়। প্রত্যন্ত অঞ্চল, ওইটা ওই রকম। আপনি বলতে চাচ্ছেন খুবই প্রত্যন্ত অঞ্চল, যেখানে আমরা যত ফেসবুক বলি বা এত দামি ফোন দেখি যাই, যেভাবে অত প্রচলিত নয় ওখানে। জি, যদি ছবি থাকতো হয়তো বা দেখতে পারলে আমরা সেটা ফেসবুকে দিতে পারতাম। সো অনেক থ্যাঙ্কস হাসান ভাই আপনাকে, অনেক ধন্যবাদ আমাকে আসলে ডরের সুযোগ দেওয়ার জন্য। ডর আমার এমনিতে অনেক পছন্দের একটা এপিসোড, আমি ডরটা নিয়মিত শুনতাম। আমরা 3 ফ্রেন্ড একটা মেসে থাকি, শাহিন এবং জুয়েল ভাই থাকে আমাদের সাথে। ওনাদের সবাইকে ধন্যবাদ, ফ্রেন্ড প্লাস আমার পরিবার এবং আমার স্টুডেন্ট শুনছে, সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার আশেপাশের সমস্ত মানুষকেই ধন্যবাদ, এবং অনেক ভালো লাগলো যে আপনারা একসাথে সবাই ডর শোনেন। এবং যারা এই মুহূর্তে শুনছে তাদেরকে বলতে চাই, আপনাদের এরকম কিছু ঘটনা আছে আপনার আশেপাশে ঘটে গেছে, আপনারা যদি চান তাহলে ডরের এই প্ল্যাটফর্মটা আপনার জন্য উন্মুক্ত রয়েছে। আপনি চলে আসতে পারেন, আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারেন লাখ লাখ লিসেনারের সাথে। কারণ যে কোনো জায়গায় বসে যত দূর না মানুষ লাইভ শুনছে, তার চেয়ে বেশি ডাউনলোড করে শুনছে এবং দেশের বাইরে থেকেও শুনছে। আমরা প্রতিনিয়ত, আমি ইন্ডিয়া থেকে প্রতিদিনই আমি ইনবক্সে মেসেজ পাই যে ওরা প্রত্যেকটা এপিসোড শোনে, আমাকে ইমেইল করে এবং ফেসবুকে নক পাঠায়, এবং মিডল ইস্টে সেই আফ্রিকা থেকে আমেরিকা থেকে পর্যন্ত নক করে বলা হয় এই ঘটনার কথা। সো আপনার যদি ঘটনা থেকে থাকে, আপনি পুরো ওয়ার্ল্ডে প্রচার করতে চান সেই ঘটনাটা, আপনার জন্য এই প্ল্যাটফর্মটা উন্মুক্ত রয়েছে। এনিওয়েজ, অনেক ধন্যবাদ হাসান ভাই। চলেন আমরা পরবর্তী দিকে আগাই। ঝড় চলছে এবং সুমন আছে আপনাদের সাথে, আর অতিথিরাও রয়েছে। আর পরবর্তী অতিথির কাছে যাওয়ার আগে একটু বলি যে গত এপিসোডটা আমাদের প্রচার হয়েছিল মেঘনা নদীর পাড়ের কোনো একটা বটগাছ তলা থেকে, এবং ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম। অনেকেই ভিডিওটা দেখে আমাকে বলেছেন যে আলোটা ভালো ছিল না। আসলে ওই সময় আমি বলেছি, ভিডিওতেও বলা আছে যে আলোর আমাদের কাছে খুব একটা ব্যবস্থা ছিল না ভালো, দ্যাটস ওয়াই আমরা ওইভাবে আলোটা দিয়ে ভালোভাবে দেখাতে পারিনি। অনেকেই আমাকে ইনবক্স করেছে ওই গাছটা নিয়ে, ওই জায়গাটা নিয়ে অনেকে আগ্রহ দেখিয়েছে কোথায় এবং কিরকম, যে আপনারা চাইলে এখনো দেখে আসতে পারেন আমার পেজে গিয়ে। পেজের ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/সুমন, SUMAN, সুমন হচ্ছে নামের স্পেলিং, তারপর একটা .DOR
আরো একবার বলে দিই, www.facebook.com/rjsuman.dor এই ঠিকানায় গিয়ে আপনি আমার পেজটা পেয়ে যাবেন এবং সেখানে আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলেন আমরা পরবর্তী অতিথির কাছে যাই, একটু তার সাথে পরিচিত হই। আপনার নাম ফাহিম, রাইট? জি, ফাহিম। ওকে, ফাহিম পুরান ঢাকায় তো থাকেন আপনি? জি, গ্যান্ডারিয়াতে থাকেন। তো ফাহিম ভাই, আমি যতটুকু শুনেছি আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে এবং আপনার বাসায় কোনো কিছু একটা ঘটনা আছে। জি, তো আমরা সেটা দিয়ে শুরু করি, সেই ঘটনাটা দিয়ে। জি। তো আমি ঘটনা চলে যাই। এবং ঘটনা হচ্ছে কি যে আমি যখন বাসায় একা, মানে সবাই ঘুম, রাত্র 3টা বাজে। তার আগে এটা কত বছর আগের ঘটনা সেটা বলো। কত বছর না, 3 মাস হয়নি এখন, 3 মাস আগের রিসেন্টলি করছে। ওকে। তো আমি তেমন এগুলো বিলিভ করতাম না, জিন আছে এটা মানি, কিন্তু দেখি নাই, সো বিলিভ করার কোনো প্রশ্ন ওঠে না। তো একদিন রাত্রে আমি কোনো একটা কাজের জন্য জাগনা ছিলাম, তো শুয়ে আছি বিছনায়, শীতের দিন ছিল, তো একটা কম্বল আমি নিয়ে শুয়ে রয়েছি আমার খাটের মধ্যে। তো হঠাৎ আমার কম্বলটার মধ্যে টান লাগে। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। তো শুয়ে আছি বিছনায়, শীতের দিন ছিল, তো একটা কম্বল আমি নিয়ে শুয়ে রয়েছি আমার খাটের মধ্যে। তো হঠাৎ আমার কম্বলটার মধ্যে টান লাগে, ভাবছি ছোট ভাইয়ের সাথে আছে, টানাটানি করতেছে। তো যখন খেয়াল করলাম যে ওরা টানাটানি করে না, ওরা তোদের জায়গায় ঘুমায় আছে। তো 5-7 মিনিট পরে আবার কম্বল টান দিয়ে, এবং টান দেওয়ার পরে আমার সহ ঘুরে ফেলছে খাট থেকে, এবং কম্বল আমার অর্ধেক খাটের নিচে। মানে এত জোরে টান? অনেক জোরে, অনেক, মানে একটা পেশাতে টান দিলে কিরকম হয় ওই রকম। আমি তখন একটু ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর আমি নিচে নামছি, লাইট ধরাইছি। লাইট ধরার পর খাটের নিচে দেখছি কিছু নাই। আমি কম্বল উঠাইছি, উঠানোর পরে খাটে রাখছি। আম্মুরে বলছি এগুলা, যে আম্মু এরকম সমস্যা হইতেছে, আমার তো ভয় লাগতেছে। খাটের নিচে দেখেছেন কিছু? কিচ্ছু নাই, খাটের নিচে একদম খালি পরিষ্কার। আর আমাদের খাটটা তো মানে বক্স খাটের মতো, মানে নিচের যে খাটের নিচে অংশটা খুব বেশি ফাঁকাও না, অনেক কম। দেখছি যে কিছু নাই। এই ফাঁকা দিয়ে হচ্ছে কম্বলটা অর্ধেক ভেতরে, অর্ধেক কম্বলটা মোটা আর খুব বড় কম্বল, 3জন মানুষের কম্বল, অর্ধেক কম্বল খাটের নিচে। আমি তাই না বাই করছি, বাই করার পর রাখছি। তো সকাল হয়েছে, তো আম্মু বলছে যে বাবা আমার সাথে কত সমস্যা হয়েছে। কি সমস্যা? আম্মু বলছে যে ঘুমায় রয়েছে আম্মু কম্বল নিয়ে। তো উনি দেখছে যে ওনার গেট তো লাগাই না, একটা কালো বিড়াল ওনার পায়ের সামনে বসে আছে। এটা কি মানে রাতের বেলায় দেখতে? রাতের বেলা অনেক রাত, হঠাৎ ঘুম থেকে উঠে দেখে অবস্থা, মানে একটা অবয়ব পায়ের মধ্যে বসে আছে। তো উনি তো আলাপ পাইবে স্বাভাবিক, আর আমার আম্মুর ঘুম খুব পাতলা ঘুম। তো আম্মু দেখছে যে বসে আছে বিড়াল, তো আম্মু ঝাড়া দিয়ে উঠছে, উঠার পর লাইট ধরেছে, ঘর গেট সব লাগাই না, কিছুই নেই ঘরের ভিতরে। আপনাদের মূল গেট লাগানো ফ্ল্যাটের? এবং কয়তলায় বাসা আপনাদের? দোতলায় বাসা। অন্যান্য কোনো রাস্তা নেই বেড়াল টেরাল প্রবেশ করার? আম্মার রুমটাও দরজাটা আটকানো। জি। সো এই রুমের মধ্যে বেড়াল প্রবেশ করার কোনো চান্সই নেই কোনো। তো সেখানে আপনার আম্মা দেখতে পাচ্ছে যে প্রায় রাতেই ওনার পায়ের কাছে একটা কালো বিড়াল বসে থাকে, এবং যখনই উনি টের পেয়ে যায় এবং লাইট টাইট জ্বালায়, দেখার পর কিচ্ছু দেখতে পায় না। মানে আম্মু দেখছে যে উঠার পরে যদি আইসা থাকে বিড়ালটা, গেটটা সম্পূর্ণ ভিড়ানো, ঢোকার চান্সও নাই, বেরোনোর চান্স নাই। তো বিড়ালটা গিল কই আসলো কি না উনি চিন্তা করে গেছে। ঘরের মধ্যে বেড়াল টেরাল ঢুকলে যেটা হয়, অনেক সময় বদ্ধ জায়গায় কিছু সাইন থাকে, ওই এইটা ওটা ফেলে দিতে পারে। বিড়াল যেহেতু আসে, তো তখন শীতের দিন ছিল, বৃষ্টি হয়েছে, রোড কারো চেকলা ছিল, বিড়াল যদি বাইরে থেকে আসে তো কাদা অবশ্যই লেগে থাকবো। আর যেহেতু ল্যাপের উপর ছিল তো কাপড়, ওটা তো থাকবোই স্বাভাবিক। কিন্তু এটা ওইরকম কোনো সাইনই নেই, কোনো কিছুই নাই। আর বিড়ালের সাইজটাও অনেক বড় ছিল। আম্মু যে বলছে যে বাবা আমার মনে হয় এটা বিড়াল না, হয়তো অন্য কোনো কিছু, এত বড় সাইজের বিড়াল হয় না, আর হইলে গাও এগুলো বাসা থাকে না, এগুলো দূর দূরান্ত চলে যায়। তো তারপর আম্মু এই জিনিসটা মানে কয়েকদিন ফেস করছে, যেমন মানে গ্যাপ দিয়া 2-3 বার। তো এটা হওয়ার পরে কোনো কি প্রবলেম করে ওনাকে? মানে না, বসে তাকিয়ে থাকবো বৈশা। আর একটা জিনিস কি, আমার আম্মুর উপরে একটা জিন আছে, এখন আছে কিনা বলতে পারি না, কিন্তু 3-4 বছর আগে ছিল। এটা আদমির শরীর থেকে আসছিল, তো আমার আম্মুর উপরে ছিল এটা। আমার আম্মুরে বলতো সবসময় যে নামাজ পড়বি, বিপদে থাকবি না। তো আমার আম্মু বিপদে থাকে না, নামাজ কালাম পড়ে। ওইটা যাওয়ার আগে আম্মুর বয়সটা একবার চেঞ্জ হয়ে গেছে গা, মানে একটা মুরব্বী গলা যেরকম ওই রকম হয়ে গেছে আম্মুর গলা। মঙ্গলবার দিন আসরের পর দিয়া তো বলতেছে যে তোদের এখানে উমুক নামের একটা লোক আছে, ওনার ডাক। আমাদের নানা হয় সম্পর্কে, উনি ঝাড়ফুঁক করে, ভালো মাপের মানুষ। তো ওনার ডাকতে বলতেছে, তো সবাই অবাক হয়ে গেছে যে আম্মুর তো সেন্স নাই, আর আম্মুর উপর তো একটা জিনিস বিরাজমান করতেছে। ওনার ডাকার পরে উনি যখন গেট দিয়ে ঢুকবো, তখন আম্মু বলতেছে যে উনি আসতেছে, উনি গেটে ঢুকছে, রাস্তা ক্লিয়ার কর। তোরা ওনারা আসার জায়গাতে, মানে আপনি করে বলতেছে, ওনারা আসার জায়গাতে উনি খুব কামেল মানুষ, ওনার সাথে বেদবি করবি না কেউ, আজ থেকে সবাই সালাম দিবে ওনারে। বলার উনি আসছে, গেটে পাড়া দিছে, উনি পাড়া দেওয়ার সাথে সাথে পা সরাই ফেলেছে গাড়িতে। সরানোর পরে আম্মু ওনার সালাম দিচ্ছে, লম্বা করে সালাম দিচ্ছে একটা। সালাম দেওয়ার পরে উনি বাইরে থেকে বলতেছে যে আপনি এখানে
আসছি, আপনার সাথে দেখা করার কথা মনে পড়লো, এই কারণে আপনারা ডাকাইছি আমি, ভিতরে আসেন। যেভাবে কথাগুলো বলতেছে ঠিক এভাবে বলতেছে, আপনার আম্মু কিন্তু পুরুষ কণ্ঠে, পুরুষ কণ্ঠে, আর খুব মানে একটা মুরব্বী টাইপের কণ্ঠে। এবং আপনারা সামনে তখন? আমি সামনে, হ্যাঁ। তখন আবার মানে আশেপাশে যে লোকগুলো ছিল আমরা সবাই সাইড হয়ে গেছি, আমাদের রুমটা বড় ছিল অনেক, তো খাটে আম্মু বসা মাঝখানে, একবারে হিজাব টিজাব কইরা বসা, উনি আসছে, ওনারা বললো বসতে, ওনার সাথে হাত মিলাইলো, মিলানোর পরে বলতেছে ও আপনার কি হয়, ওর নানা বলতেছে যে আমার ভাতিজি হয়, ওর নানা বলতেছে যে আপনি ওরা কিভাবে পাইলেন, আমি ওর ছাদ দিয়ে যেতেছিলাম, ওরা দেখছি তো আমার ভালো লাগছে, এই কারণে আমি রয়ে গেছি। নানা বলতেছে যে ও তো এখন পোলাপান, ওর বয়স এবার কত, আপনি জোরে ধরছেন, ওর তো তেমন বয়স না, ছাড়তে তুই পরে। তো উনি বলতেছে যে ছাড়া তো সম্ভব না, আমার পছন্দ হয়েছে খুব, ওরা আমি চাই। উনি বলতে দেখেন আপনি আসতে পারেন যদি ও বারবার ঠিক হয়, বয়স ওই রকম প্রাপ্ত হয় যে ওই আসরে বসতে পারবো, এই জন্য ঝাঁফক করতে তখন আসতে পারবেন, এখন না। তো উনি বলতেছে যে আমি যেতে পারুম না, আমি যাবো না। তো ওই নানা একটু প্রেশার দিচ্ছে, আপনার আমি সম্মান করি, ভালোভাবে বলতে চলে যান, ঝামেলা করেন এই জায়গায়। পোলা আমিও দেখায় বলছে আর কি, ছোট ছোট পোলাপান আছে এখন অনেক ছোট, মানে মারা দরকার, আপনি যদি এইভাবেই করেন ওরা তো মাসে থাকতে পারবে না, ভয় পেয়ে পোলাপান। তো বলতে ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? মিষ্টি আর পরোটা লাগবে, এতটুকুই। তো মিষ্টি আনাইছি, পরোটা নিয়ে আমি নিজে গিয়ে আনছি, মিষ্টিটা মুখে দিছে, মুখে দেওয়ার বলতেছে আমারে এত টাকা পকেটে রাখছো, টাকাগুলো ফেরত দে, এগুলো ভালো না। তো সবাই অবাক হয়ে গেছে, আমার দাদি লোক আমার পকেটে হাত দিছে, আইসা যে কি আছে দেখি, হাত দিয়ে দেখা যায় টাকা আছে, যে কয় টাকা বলছি কয় টাকা আছে পকেটে। আচ্ছা। পরে আমি তো কাইন্দা দিছি ধরে, আমি ওইখানে কান্নাকাটি শুরু করে দিয়েছি। পরে বলতেছে এগুলো করা ভালো না, ভালোভাবে চলবি, নামাজ কালাম পড়বি, আল্লাহরে ডাকবি, মুরব্বীর কথা শুনবি। তো ঠিক আছে। তো খাওয়ার পরে উনি বললো যে আমি চলে যেতেছি, আর এখন আসুন না, যখন সময় হইব তখন আসুন, তখন আমাকে আটকাতে পারবেন না। তো এটা বললা লম্বা করে সালাম দিয়ে চলে গেল। মানে চলে যাওয়ার সময় আমাদের যে জানালাটা ছিল, জানালাটা মানে গাড়া আছে না, আমাদের বুড়িগুলো সাইড দিয়ে একটা খাল গেছে না, খালটা সাইডে আমাদের জানালাটা। আচ্ছা। কেরানীগঞ্জে ওই জানলাটা মানে এমন ভাবে বাড়ি খেয়েছে ভাই, দিরিম করে আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হয়েছে, জানলাতে চলে গেছে। নানা বলতেছে এখান থেকে চলে গেছে, আর সমস্যা নাই। উনি বললো যে এরপরে কি আপনার আম্মা স্বাভাবিক হয়ে জি আম্মা স্বাভাবিক, কিন্তু জ্ঞান ফিরছে অনেক পরে। আচ্ছা। অনেক আম্মু অনেক কমজোর হয়ে গেছে, সাউন্ড বাইরে না, গলা দিয়া গলা বিষ করতেছে। বুঝতে পেরেছি। এই জিনিসগুলো আসলে অনেকের কাছে শুনলে একটু অবিশ্বাস্য মনে হতে পারে, কেউ যদি চোখে দেখে না থাকেন বুঝবেন না। অনেকে যদি নেটে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করেন এই ধরনের প্রচুর ভিডিও পাবেন। আমিও অনেক আগে আমার পেজেও আমি আপলোড করেছিলাম যে এভাবে পজেসড হওয়ার, যে সশরীরী জিনিস যখন কারোর উপর পজেসড করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই মানুষটার, এই রকমের ঘটনা কিন্তু বহু উদাহরণ রয়েছে। ইনফ্যাক্ট আমি নিজেও একটা চোখে দেখেছি, একবার একটা মেয়েকে ধরেছিল, 12 বা 15 এরকম বয়সের একটা মেয়েকে ধরেছিল, এবং ওই ধরার পর তার যে ভয়েস, তার যে চেহারা, তার যে চাহনি, ওগুলা দেখলে সাধারণ মানুষ ভয় পেয়ে যাওয়ার মতো। আমি ইনফ্যাক্ট ভয় ওর চোখের দিকে তাকাতে পারি না, তখন এরকম চেহারার অবস্থা হইল। তো এরপরে কি হলো? আপনার আম্মার পায়ের কাছে এসে বেড়ালটা বসে থাকতো প্রায় মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে। জি জি। তো আম্মু বললো যে আমি তো বুঝতে পারি যে এটা বেড়াল না, আমি কি করা যায়? আম্মু বলতেছে মিলাদ পড়ে তুই ঘরে। তো মামনি যে বলছি, মামনি একই কথা বলছে যে মিলাদ পড়ে তুই, মিলাদ না পড়াইলে তো সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। এরপরে কিছুদিন পরে, 3-4 দিন পরের কথা, আমার ছোট ভাই আছে, তো ও রুমে একা বসা, ও পড়তেছে খাটে বৈশা, আমি আমার আম্মার রুমে শুয়া মোবাইলে ছবি দেখতেছি। তো আমার আম্মা আর বাকি ছোট 2 ভাই ওরা নানি বাসায় নদীর ওপার। মানে কিছুক্ষণ পরে ও চিল্লাচিল্লি শুরু করছে যে ভাইয়া জলদি করে আয়, জলদি করে আয়। কি হিসাবে আমি গেছি, যে বই বলতেছে যে ফ্ল্যাটের বাইরে কেচি গেটটার মধ্যে একটা মহিলা দাঁড়ায় ছিল। মহিলা দাঁড়ায় ছিল, যে কই মহিলা, হ্যাঁ দেখছি। আমি লোক কেচি গেট খুলা আগে নিচে গেছি, নিচে কেচি গেট আটকাই না, তো আটকাই না মানে তো বাইরে যেতে পারবো না কেউ, চাবি তো আমাদের কাছে। তো উপরে গেছি, বাড়ি বলে যে ওনার রুমও তালা মারা। কি ধরনের মহিলা দেখেছে? মানে ও একটা মহিলা দেখছে, একটা বৃদ্ধ মহিলা দেখছে আর কি, তেমন ভয়ঙ্কর কোনো কিছু না। একটা মহিলা দাঁড়ায় ওর দিকে তাকায় আছে, মানে হঠাৎ। আচ্ছা। কয়েক সেকেন্ডের ব্যাপার, তার মধ্যে ঘটনা ঘটছে। তো আমি গেলাম বাড়ির ওইখানে গেট তালা মারা, নিচেও তালা মারা। তো মহিলা কই যাইব? তা আমি ওরা চিল্লাচিল্লি করলাম যে ফাইজলামি করছ কি কারণে? তো পরে ভাবলাম যে না হইতেও পারে, কারণ আমরা যেহেতু এগুলা ফেস টু ফেস হইছি, তো ও হতে পারে। তো আমি আম্মুরে ফোন দিলাম যে আম্মু বাসায় আসেন জলদি করে, সমস্যা হইতেছে। তো আম্মু আসছে, আসার পরে তো খুব একটা চিন্তার বিষয় এখানে, যে ঘরের মধ্যে এগুলো চলতেছে। মানুষ ঘরে থাকলে সেফ থাকে, আমরা ঘরে আনসেফ ফিল করতেছি। তো যাক, আমাদের যে মামানি আছে ওনার কাছে গেলাম, উনি আবার খুব বয়স্ক বৃদ্ধ, এগুলো ভালো জানে। বলছি যে মামানি এগুলো সমস্যা হইতেছে ঘরে, কি করা যায়? বলার পরে বলতেছে যে আমি কিছুদিন আগে দেখছি, মানে 7-8 দিন রাত্রিবেলা প্রায় 1টার পর দিয়া উনি সাথে বসে আছে একা,
মামারা আছে, অন্য যারা আছে নিচের ছাদ তো তাদের ডাবল। তো উনি দেখে যে আমাদের গল্লিতে একটা মহিলা গেতেছে, এবং মহিলার হাইটটা তেমন বেশি না, সাদা কাপড় পরা, চুলগুলো ছাড়ানো, মানে একটা যেরকম বোঝা যায় আর কি যে গেতেছে আমাদের গল্লি দিয়া। তো আমি এটা তো সমস্যা নেই, এটা মানুষ যেতেই পারে স্বাভাবিক। তো উনি দেখছে যে না ওইরকম কোনো কিছুই না, ও যে গেতাছে লাগে শূন্য ভাইসা গেতাছে। আচ্ছা, ও বুঝতে পারতেছে উনি। আমি কাছে ঠিক আছে, তাহলে কি করা যায়? বলছে যে মিলাদ পড়ায় দে, মিলাদ পড়ানোর পরে এলা সব ঠিক হয়ে যাবো। তো আমরা মিলাদ পড়াইছি, আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক আছে, এখন আর কোনো ঝামেলা নেই। ওকে, এটাই হচ্ছে বড় কথা, এখন কোনো ধরনের কোনো ঝামেলা নাই। ফাইন ভাই, আপনার আরো কিছু ঘটনা মনে হয় আছে? জি। আমরা একটু সেই ঘটনাগুলোর দিকে যাই। আর একটা ঘটনা আছে আমার চাচাতো ভাইকে নিয়ে, মানে খুব ছোট, ওর জন্মের আগের ঘটনা এটা। ও যখন ওর মার গর্ভে হবে তার আগে ওর মা ওর নানি বাসায় বাড়িতে গেছে। ওই জায়গাটা ভালো না, মানে ওই যে ময়লা নর্দমা ড্রেন এইগুলা দিয়ে ঘেরানো জায়গাটা ডেমরাতে। তো ওইখানে যাওয়ার পরে যেহেতু উনি গর্ভবতী সমস্যা তো আছেই, মার বাসায় নিয়ে গেছে। তো কিছুদিন থাকার পরে ওনার এক চাচাতো ভাই থেকে সম্ভবত কি লাগে তার বিয়ার অনুষ্ঠান। তো ওনার একা রেখা বাসায় সবাই অনুষ্ঠানে গেছে লগ্নে, উনি বাসায় একা। উনি দেখে যে ওনার এক চাচাতো বোন ওনাকে ডাকতে আসে যে আপা একটু আসো তো, বাইরে কথা আছে। সন্ধ্যার পর দিয়া উনি বলছে যে ঘরে বল কি কথা। উনি বলছে না ঘরে বলা যাবে না, বাইরে আহ। তো বাইরে বলতে বলতে ওনারে নিয়ে গেছে একবারে বাথরুমের সামনে। বাথরুমটা আবার একটু দূরে ছিল, অন্য বিল্ডিং এর সাথে ছিল। ওনারে বলছে যে আপা একটু টয়লেটে যাবো, তুমি একটু দাঁড়াও। তো দাঁড়াইছে, উনি দাঁড়ায় রয়েছে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আসে না। টয়লেট ভিতর থেকে লাগাই দিছে। তো উনি যখন দেখছে 1-1.5 ঘন্টা আসে না, তুমি ভয় পেয়ে গেছে উনি। এই অবস্থা দাঁড়ায় দিছে এখানে, তার মধ্যে আসে না। তো উনি অনেক ডাকাডাকি করছে যে কিরে বেরোস না, আমি চলে গেলাম। তো উনি চলে আসছে, ওনার ভাইকে ফোন দিছে এই বাসায় সমস্যা হইতেছে। ওনার ভাই বাসায় আসছে, কান্নাকাটি করতেছে যে উই এরকম আমার ডাইকা নিয়ে গেল, উই এখন আসে না, 1-1.5 ঘন্টা গেছে, টয়লেটে যা বসে আছে। তো যখন মানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে যে এখন বাইরে নাকি, মানে অনেক মানুষ মুরব্বীরা সবাই গিয়ে গেট বাইরেতেছে যে বেরো, তখনও টয়লেট ভিতর থেকে লক করা। সবাই ভাবছে কি উনি বুঝি সুইসাইড করার মতো কোনো অ্যাটেম্প করছে, ভয় পেয়ে গেছে সবাই যে জলদি গেলে টয়লেটের গেট ভাঙ। তখন লোহার গেট তো ভাঙা তো যায় না, কি করণ যায়? এই চিল্লাচিল্লির মতো হঠাৎ আইসা উপস্থিত হয়েছে যে চিল্লাচিল্লি কি হয়েছে। ওনারা দিকে সবাই চায় রয়েছে, মানে বিস্ফোরণ একবারে। তুই কইতে গেছিস টয়লেটে? আমি টয়লেটে, মানে আমি অনুষ্ঠানে ছিলাম, বউ রেখা আমি এখন এখানে আসলাম। তো বলতে এটা কিভাবে সম্ভব? তুই তো টয়লেটে গেলি, মায়ের নিয়ে গেলি, ও তো দাঁড়ায় আছিল টয়লেটের বাইরে। ওর না আমি টয়লেটে যাই নাই, আমি তো আসি না এখানে, এই যে আমার কাপড় চোপড় দেখো না। তো স্বাভাবিক সবাই অবাক হয়ে গেছে। তো টয়লেটের যে গ্রিল গুলো লাগায় যে ওইগুলা ভাঙছে, ভাঙ্গিয়া পুরা গেটটারে ছুটাইছে। ছুটানোর পরে দেখে ভিতরে কিচ্ছু নেই, গেট তখন লক করা, ভিতরে কিচ্ছু নাই। উপরে তো বের হইবে, উপরে তো ছাদ বের কি দিয়া। একটা মহিলা মানুষ তো আর ছোট বেন প্লেট বেরোতে পারে না, আর নিচে বেরোর রাস্তা নাই। তো এই জায়গায় একবারে খালি। তো ওনার ভয় পেয়ে গেছে সবাই। তো ওই জিনিসটা আমার চাচির উপরে ভর করছে, ওনার গর্বের সন্তানকে পায়ে গেছে, আমার যে চাচতো ভাই। তো ওর সমস্যা হয়, মানে হঠাৎ চিল্লাচিল্লি করে, মানে জ্বালা পোড়া করে শরীর, মা আমার শরীর জ্বলে। ওর বয়স এখন প্রায় 13 বছর, ওর সাইজ এতটুক। আচ্ছা, ও শরীর রক্ত অনেক কম। একটা ছেলে, আমার চাচির একটাই ছেলে, ও চাচতো ভাই। তো উনি কান্নাকাটি করে যে ব্যাপার কি আমার ছেলে এরকম করে কি কারণে, ডাক্তারের কাছে ডাক্তার বলে কিছুই তো সমস্যা নাই, খালি ব্লাড কম শরীরে। তো চাচি চিন্তা করে গেছে। তো ওনার মা আসছে, আমার আম্মুর সাথে বসছে, বলে কথা বলছে। তো আম্মু বলতেছে আচ্ছা আমি দেখতেছি এটা। তো আম্মু এটা হুজুরের কাছে নিয়ে গেছে পরে। তো আম্মু সব বলছে, নেকরুল আছে না জিঞ্জিরা, বড় বাপের হুজুর, উনি ওনার কাছে নিয়ে গেছে। তো উনি বলছে সমস্যার কথা, যে ওর শরীরে আছে একটা জিনিস, মানে এটা পিশাচ বলে আর কি, রক্ত চুষে। তো মাঝে মাঝেই ওর এই জায়গায় আর এই জায়গায় ঘাড়ের দাঁত বসে রক্ত চুষে, দেখা যায় না, অদৃশ্য। কিভাবে আপনি বুঝলেন যে দাঁত? আমার আম্মু দেখছে, আমার আম্মুর উপরে এগুলো আছে, বললাম তাগি। মানে দাঁতের কি চিহ্ন দেখা যায়? না, বলতেছি শুনে। আমার আম্মু কোরআন শরীফ নিয়ে বইছে, ওর পাশ সামনে রাইখা বরাবর বইছে এভাবে। তো ওরে বসানোর পর আম্মু কোরআন শরীফ পড়তেছে, যখন আদিল কুরসি পুরো ফু দিছে শরীরে, ওইটাও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে যেমন এইভাবে আমরা যে বসছি না, পাশাপাশি বসছে, এমন অবস্থা, এমন দুর্গন্ধ। মানে আমরা যে দাঁড়ায় আছি, আমরা তো দেখতেছি না, আমার আম্মু দেখতেছে, গন্ধে চালানো গেতেছে না, এমন দুর্গন্ধ ভাই, মানুষ পচার গন্ধ। এক মিনিট, আমি একটু ক্লিয়ার হই। মানে পুরো রুমের মধ্যে এতক্ষণ পর্যন্ত কোনো গন্ধ নেই, পুরো ক্লিয়ার আছে, ক্লিয়ার রুম। হ্যাঁ, যেই আপনার আম্মু আয়াতুল কুরসি পড়ে ফু দিয়েছে, তখনই মানে ওইটা ডিটাচ হয়ে যাওয়ার গন্ধ ছড়ায় গেছে। মানে আগরবাতি ছিল রুমের মধ্যে, আগরবাতির গ্রাম ছিল, তারপরে সব ছাপায়া এখন মানে এমন গন্ধ শুরু হয়েছে ভাই, পুরো বাড়িটার মধ্যে, বাড়ির বাইরে যায় নাই, শুধু বাড়িটার মধ্যেই পুরো গন্ধ। তো আম্মু তো দেখতেছে আর বারবার মানে চেহারাটা সরাই ফেলাইতেছে, আম্মুরে জিবলা দেখায় বলে ব্যাং গাইতেছে, আবার আম্মুরে বলতেছে যে রাখতে পারবি না, ওর এমনি যাবো গা। তো
তো আম্মু বলতেছে যে ওর এমন চেহারা, মানে জিবলাটা 2 ভাগ করা সাপের মতো। ভয়ে আপনার আম্মাও তাকাতে পারছে না না, ভালো করে। আম্মা কাজ শেষ করবো, আমার খাটের মধ্যে বমি করে দিছে আম্মা। তো এত ভয়ঙ্কর, আম্মা বলতেছে বাবা এমন চেহারা আমার, মানে আরো তো এত কিছু দেখছি আমি, এরকম কোনদিন দেখিনি বাবা, এত ভয়ঙ্কর চেহারা। আমার শুনে পছন্দ খারাপ যখন। তো জিবলা 2 ভাগ করা, বারবার আম্মার জিবলা হয়ে ব্যস্কিত আছে। জিবলা একবার কপালের দিকে উঠে ফেলায়, একবার নাভির দিকে না ফেলায়, এমন ভাবে আমার ভয় দেখাইতেছে যে ছুইলা যা, আমি ওরে নিয়ে যাবো গা। তো অনেক কলা কৌশলের পরে, অনেক সুরা পড়ার পরে ওইটা তখন ছাড়ছে, মানে ওই মুহূর্তটা চলে গেছে আর কি। মানে হঠাৎ শো করে চলে গেল, আমাদের সবাই সেট করে দিলাম। আম্মা বললো যে সবাই শুয়ে যা, ও বেরিয়ে। সবাই বলছে যে আগুনের তাপ সব শরীরে রাখছে, মানে জাস্ট মনে হয় একটা হাওয়া হাওয়া চলে গেলে আপনাদের পাস করে চলে গেছে। এরকম হিট হাওয়া চলে গেছে পাস পিরা। সবাই বলছে যে তাপটা খুব ভালোভাবে শরীর লাগছে। আমরা সবাই গোসল করছি আমরা, কারণ রিক্সের মধ্যে কেউ থাকতে চাই না আমরা, ভয়ের মধ্যে। আসলে এই ক্ষেত্রে এইগুলা গোসল টোসল করে মানে পাক পবিত্র হয়ে যাওয়াই খুব ভালো। সবাই গোসল করার পরে দোয়া কালাম পইরা শরীরে ফুট দিয়ে শরীর বন্ধ করে রাখছে। এবং ওর সাথে ওই দিন রাত্রে আমি ছিলাম, আমার চাচাতো ভাই ছিল একজন, আমার বড় সিনিয়র, উনি ছিল, আম্মা ছিল, মানে ওনার পাশে ঘোরা ছিল। আমরা 2 চাচাতো ভাই, আমরা ওর সাথে ঘুমাইছি, ও ছোটটার সাথে ঘুমাইছি। আমার ভাই ভয়ে, মানে এমন অবস্থা, আমার খিদা লাগছে, আমি যে মানে এই ঘর থেকে ওই ঘরে ফ্রিজ, আমি যে হাইটা গিয়া খাওয়ান বেকে খামু, আমার এই সাহসটা ভিতরে নাই যে ভাইয়ার বল ভাইয়া আসো, ভাইয়া কই তুই যে খায়, আমি এখানে বসাচ্ছি, মানে ঘুমাই না কেউই। ভাইয়া স্মোক করে আবার, তো উনি আবার জানলার পাশে বসে স্মোক করতেছে, ছোট ভাইটা ঘুমাই রয়েছে, ওর কোনো সমস্যা নেই। তো আমি যা খাওয়ান টাউন নিয়েছি, খাইছি। তারপরের দিন ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আবার নিয়ে যাওয়ার পরে হুজুর বলছে যে আমি যতটুকু দেখলাম, যতটুকু জানলাম, শুনলাম যে ওর 18 বছর বয়স পর্যন্ত ও থাকবো, তারপর নিয়ে যাবো, রাখার মতো ক্ষমতা কেউ নাই, এক আল্লাহ ছাড়া। তার মানে আপনার ভাই যার বয়স 13 বছর বর্তমানে, আর 5 বছর পর্যন্ত হয়তো বা কিছু একটা মানে কিছুর একটা চিন্তা ভাবনা। জি জি, এটা বইলা দিছে হুজুরে। তখন খুব কান্দাকাটি হয়েছে, মানে স্বাভাবিক, এটা মারা যাবো, এটা আগাম বার্তা দিয়ে দিছে 18 বছর বয়সে নিয়ে যাবো। আমরা কান্দাকাটি করছি, খুব আদর করি খুব। আমার দেখলে যেমন ভয়ে দৌড় দিয়ে কোথায় যাবো, রাস্তা বিশ্রায় পায় না, এত আদর করেছিল। এখন এই ভাই মানে আমি কি বলবো, এই জায়গাতে কিছু কিছু বিষয় হয়তো অনেকের কাছে অনেকে দ্বিমত পোষণ করতে পারে, অনেক কিছুই ভাবতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি বারবারই বলে থাকি, বিশ্বাস অবিশ্বাসটা আপনার কাছে। আমার যে আপনি যখন বললেন যে আপনার আম্মা দেখতে পাচ্ছে যে হঠাৎ করে রুমের মধ্যে দুর্গন্ধ ছড়ায় গেছে, এতগুলা মানুষ কিভাবে এই গরম হাওয়াটা পায়, এবং এই গরম হাওয়া যারা পেয়েছেন, যাদের অনুভূতি হয়েছে, তারা নিশ্চয়ই বুঝতে পারেন। ওকে ফাইন ভাই, আমি যতটুকু শুনেছি যে আপনার নিজেরও আরো একটা ছোট্ট একটা ঘটনা আছে, আমি একটু শর্ট করে ওই ঘটনাটা শুনেছি। আমাদের নদীর ওপার, মানে কেরানীগঞ্জ জায়গাটার নামটা বলুন না, জায়গার ওই জায়গায় একটা ঘটনা আছে আমার। যেমন আমি রাত্রে প্রায় 9টার পরে ফোনে কথা বলছি, তো বলতে বলতে জায়গাটা চলে গেছি আমি। তো ওই জায়গাটা হিন্দুদের জায়গা, আর ওই জায়গায় মানে আগে লাশ টাস পুরানো হইতো, স্বাভাবিক একটা হন্টেড জায়গায়। তো এটা তো আমি ওই জায়গায় গেছি, আমার সেন্স নাই, আমি কোনো কথা বলতেছি, গাড়ি ঘোড়া চলতেছে, আমি একলা হাঁটতেছি। তো চায়ের দোকান ছিল, চায়ের দোকানে বসে কথা বলতেছি। চায়ের দোকানের লোক বলতেছে ভাই দোকান লাগাই দেবো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো লাগাই দিছি আমি ওই জায়গায়। তখন আমি একমাত্র একটা মানুষ, আর কোনো জীব এখানে নাই। আমি কথা বলার পরে কটা বাজে তখন? 9:30, 10:30 এরকম। ওই জায়গাগুলো আসলে ওই সময় তো নীরব, সন্ধ্যার পরে এই জায়গা নীরব হয়ে যায়। আমি চিন্তা করছি যে এতক্ষণ রয়েছে এই জায়গায়, আর থাকা দরকার নাই, চলে যাই। তো ফোনে কথা বলতেছি না, আমি ফোনের কথা বাদ দিয়া, ফোন নামাইলে আমি আলাদা মানুষের ফিসফিসের শব্দ পাইতেছি। আমি ভাবছি যে এখানে আশেপাশে কোনো লোক আছে, তো নেশা টেশা করে, তারা হয়তো আছে, সমস্যা হইতে পারে আমার, আমি চলে যাই এখান থেকে। তো আমি চলে যাওয়ার কথা চিন্তা করে আমি মুভ করছি, মাত্র মুভ করছি আর কি, পেছন থেকে সামনে ঘুরছি, আমার সামনে দিয়ে চলে গেছে এটা কোন একটা কিছু, হয়তো কোনো জীবজন্তু, হয়তো অন্য কোনো কিছু, এমন ভাবে গেছে হাওয়ার বেগে পাশে, হাওয়া মানে একবারে বিজলি এত জোরে গেছে আমার সামনে দিয়া। তো আমি লুঙ্গি পরা ছিলাম, আমার লুঙ্গির বাতাসে উঠতেছে, মানে বাড়ি খেতেছে বাতাসে, এত জোরে গেছে আমার সামনে দিয়া। তো আমি ভয় পেয়ে গেছি, যার বাবা এটা কি মানুষ না, কোনো হুন্ডা না, কোনো গাড়ি না, আর গাড়িতে চলবো না, এটা তো একটা গলি রাস্তা, কি গেল এটা, আমি ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পর আমি লাইট মারছি, লাইট মেয়েরা প্রায় 2-3 মিনিটের মতো আর কি আমি জায়গায় আসছিলাম, আমি দেখছি যে কিছু আছে কিনা। তো ফ্ল্যাশ লাইটের কিছুই পাইনি আমি। আমি এখান থেকে চলে আসতেছি, মানে আমি যখন রোডে এসে পড়ছি, একটা মুরব্বী লোক, মানে পাগল টাইপের একটু, ওই মুরব্বীটা বলতেছে আমারে জলদি চলে যা বাসায়, এত দূর আসা ঠিক হয় নাই তোর, কোনো কিছু ছাড়াই এমনি বলতেছে। চিনি না, পাগল টাইপের, ওনার নাম চিনুম কই থেকে, আত্মীয় তো লাগে না। আর ওইটা আমার কাছে অনেক দূর, প্রায় 60 টাকা রিক্সা ভাড়া। তো উনি বলতেছে যে বাসায় চলে যায়, এত দূর থেকে আসছ, ভালো খরচ নেই, জলদি বাসায় চলে যা। তা আমি তো অবাক হয়ে গেছি, আমি বাবা আপনি কি বলতেছে, আমি তো বুঝতেছি না। তোরা কিচ্ছু বুঝার বাকি নাই, তুই বাসায় চলে যা বুঝার উপর আল্লাহ বুঝবো। তা আমি এখানে তোবা কাইটা আল্লাহ মাপ চায়া দোয়া কইরা শরীরটা ফুদিয়ে আল্লাহ আমার হয়তো ভুলিছে, এমন কোন জায়গায় যেন আমার উচিত না, আমার ক্ষমা করেন। আমি ওইখানে মাপ চেয়েছি, আমার মাপ করেন, আমি ভুল করছি, আমি চলে যাবো বাসায়, এখনই চলে যাবো। আমি লগে চলে এসে করছি।
আসলে এরকম হয় যে আপনি আসলে ভুল সময় ভুল জায়গায় উপস্থিত থাকলে যেটা হয় যে এমন কিছু জায়গা আছে যেখানে আমাদের যাওয়া উচিত না। উচিত না। কিছু কিছু জায়গা আছে ওই নেগেটিভ এনার্জি গুলো এত শক্তিশালী থাকে যে এখানে আপনার যে কোনো সমস্যা হইতেই পারে। সো ওই জায়গাগুলোতে একটু খুব সাবধান থাকাটা জরুরি। তো যাই হোক ফাহিম ভাই, এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স যেটা আপনি আজকে আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ ভাই। সময়ের সাথে সাথে আজকে দুজন অতিথির ঘটনা কিন্তু আমরা শুনে ফেলেছি। সো এবার আসুন আমরা মূল ঘটনায় যাই, এই হন্টেড প্লেসের ঘটনায়। আজকে আমরা ঠিক যেই বাগানটাতে আছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই গেস্ট হাউসটাও দেখা যাচ্ছে। আজ থেকে প্রায় বছর দেড়েক আগে মনে হয় এটার সূত্রপাত হয়। হঠাৎ করে রাতের বেলা গেস্ট হাউসের যারা বর্ডার রয়েছে, মানে যারা অতিথিরা ওঠে, রাতের বেলা নাকি অনেক শব্দ, চিৎকার, চেঁচামেচি শুনতে পায়। কর্তৃপক্ষ প্রথমে বিষয়টা টের পায়নি, পরবর্তীতে দেখলো যে না, আসলেই শব্দ হচ্ছে। এক রাতের বেলা তাদের যে সিকিউরিটি এরা রয়েছে ওদের বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে, কিন্তু তারা কোনো ধরনের কোনো শব্দের অস্তিত্ব পায় না। তো তারা আবার চলে আসে। ওই রাতের থেকে যেটা হয়, যতজন সিকিউরিটি গার্ড ওখানে গিয়েছিল তাদের মধ্য থেকে একজন খুব অ্যাবনর্মাল আচরণ শুরু করে এবং মানে পাগলের মতো প্রায় হয়ে যায়। মনে হয় যে সে তার নিজের মতো নেই, অন্য কিছু তার উপর ভর করেছে। তো একটা পর্যায়ে সে মানে খুবই অসুস্থ হয়ে যায় এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে অনেকদিন চিকিৎসার পর নাকি সে কিছুটা সুস্থ হয়েছে, যদিও সে আর এই এলাকায় আসেনি। ওই দিন রাতে আরো যে দু একজন সিকিউরিটি গার্ড গিয়েছিল তাদেরও প্রবলেম দেখা দিতে শুরু করে। কিন্তু এরও পরে যেটা হয় যে ঠিক এই রাবার বাগানের এখানে কিছুদিন পরে একটা লাশ পাওয়া যায় এবং লাশটা এই যে গ্রামের বাসিন্দারা রয়েছে তাদেরই মধ্য থেকে কোনো একজনের একটা লাশ পাওয়া যায়। খুবই বিভৎসভাবে, নৃশংসভাবে খুনের ঘটনা ছিল এবং মানুষের মাঝে কথিত আছে যে এই খুনটা কোনো মানুষের দ্বারা খুন না। তাদের বিশ্বাস যে ভৌতিক কোনো কিছু একটা ঘটেছে এবং এরপর থেকে মানুষজন খুব সহজে ওখানটাতে যেতে চায় না। এই খুনের পর থেকে নাকি এখানে চিৎকার, চেঁচামেচি, এই ধরনের জিনিস আরো বেড়ে গেছে এবং অনেকে নাকি দিনের বেলাও এখানে গেছে, বিভিন্ন জিনিস তাদেরকে আঘাত করেছে। কেউ কেউ মানে পাগলের মতো হয়ে গেছে। দু একটা ঘটনা নাকি এলাকায় ঘটেছে। মানুষ যদি আপনি এলাকায়, কিন্তু মানুষজন খুব সহজে খুঁজে পাবেন না। দূরে দূরে ঘর বাড়ি এবং অনেক মানে অর্থনৈতিক সীমার অনেক নিচে বাস করে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। তারা খুব একটা আপনার সাথে কথা বলতেও চাইবে না। সো তাদের মাঝে একটা ভীতি কাজ করে। ইনফ্যাক্ট এবং যারা এই গেস্ট হাউসটা চালায় তারাও তাদের বর্ডারদের কাছ থেকে একটা পর্যায়ে এত কমপ্লেইন পেয়েছে, শেষ পর্যন্ত তারা কিছুদিন আগে নাকি এখানে একজন হুজুর আনিয়েছে, পুরো বাগানটা ঘুরে দেখিয়েছে এবং হুজুর দুটো গাছ কেটে ফেলার ব্যবস্থা করেন এবং এটা খুবই এমন ভাবে কাটতে হবে যেন মাটি থেকে উপরে, এবং এই গাছের কাঠ কেউ যেন ব্যবহার না করে, গাছের কাঠগুলো পুড়িয়ে ফেলতে হবে এবং সেই প্রসেসই হয়েছে। তো এখন নাকি কিছুটা কিউর হয়ে গেছে, তারপরও কিছুটা রয়ে গেছে। কিছুদিন আগেও নাকি একজন ভয় পেয়েছিল। তো যাই হোক, এইগুলো শুনেই আমরা ইন্টারেস্টেড হয়েছি আজকের এই জায়গাটিতে আসার জন্য। তো এখনো পর্যন্ত আমাদের যে ফিলিংস সেটা হচ্ছে যে আমরা ভয় পাচ্ছি ডেফিনেটলি, এই এনভায়রনমেন্টের ভয়। কিন্তু আমরা কোনো কিছু এখনো শব্দ শুনতে পাইনি, কিছু দেখতেও পাইনি। কিন্তু হ্যাঁ, জন্তু জানোয়ারের শব্দ আমরা শুনেছি, যে শেয়ালের ডাক শুনেছি। যাই হোক, আজকের এই রাবার বাগান থেকে আমরা বিদায় নিচ্ছি। তার মানে